ঠান্ডা খুব এখানে, মারাত্মক ঠান্ডা। ওরা মোরা কোস্তা রে। কলেজ স্টুডেন্ট দেখে মনে হচ্ছে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। আমাকে তো নেপালি লাগছে, বাট একে যে সাজিয়েছে একে কিন্তু লুক লাইক কাশ্মীরি লাগছে। দেখো কাশ্মীরি মেয়ে। এই দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এই মুহূর্তে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ, এটা পুরো ফেটে গেল। এই দেখ, এই দেখ হাতটা কিরম হয়ে গেল, বুঝতে পারছিস? আমারও হাত। ঘরের হোম মিনিস্টারের কথা কেউ তো মানে ফেলতে পারে না। এখানে একটা অসুবিধায় পড়েছি আমরা, এখানে কিন্তু পার হেড 110 টাকা করে পড়বে। আর না হলে ওরা মোরা কোস্তা রে করে দেবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 4টে, আর এই যে এখন আছি ম্যাল রোডের জাস্ট মোড়ে। আর আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু এসে অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে যাচ্ছি। এই রাস্তা যেহেতু গাড়ি চলে না, তাই আমাদের হেঁটে একটু নিচে যেতে হবে। তো গাড়িতে যাব। আজকের প্ল্যান হচ্ছে আপাতত টাইগার হিল যাচ্ছি আমরা, ওখান থেকে সানরাইজটা দেখবো, দেখে তারপরে কী প্ল্যান হয় বাকিটা তোমাদের জানাচ্ছি। আর ঠান্ডা বুঝতেই পারছো, একদম মানে কম্বল নিয়ে বেরোনি, সেটা ভাগ্য। যা পরেছি মোটামুটি এনাফ। আপাতত ঠান্ডা খুব এখানে, মারাত্মক ঠান্ডা। চলো রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে 5টা 21, আর আমরা একটু আগে জাস্ট টাইগার হিলে পৌঁছালাম। আর টাইগার হিলে ঠিক এখন এই রকম পরিস্থিতি, লোকের ভিড় দেখো। জানি না কতটা কি বোঝা যাচ্ছে, পুরোটাই এখনো অন্ধকার হয়ে আছে। অন্ধকারে অতটা কিছুই বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু লোকারণ্য হয়ে আছে। সবাই কিন্তু একটাই জিনিস দেখতে আসে এখানে, যেটা হচ্ছে সানরাইজ। এখানে সানরাইজটা ঠিক এই দিক থেকে হবে, আর কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ঠিক এই দিকটায় পড়ছে। ফোনে অতটা কিছু দেখা যাচ্ছে না। তো যখন সানরাইজটা হবে আমি দেখানোর সেটা চেষ্টা করবো, যদি ঠিকঠাকভাবে ওঠে তো আই হোপ তোমাদের ভালো করে দেখাতে পারবো। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তো এই ছিল বন্ধুরা টাইগার হিল থেকে সূর্য উদয়ের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন বাজে সকাল 7টা, আর এখন এখানের মানে জায়গাটা কেমন হয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এখন আমি এইখানে একটা ব্যালকনি যে আছে, তো ব্যালকনি থেকেও কিন্তু অনেকজন, মানে ম্যাক্সিমাম ভিড় এখানটাই হয়েছিল। আর এই হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন এই মুহূর্তে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ এটা। আর এই দূরে তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু মাকালুটা দেখা যাচ্ছে। আর এইদিকে অন্নপূর্ণাটাও দেখা যাচ্ছিল, কিন্তু এখন ভিজিবিলিটি অতটা ক্লিয়ার আসছে না, বা ফোনেও আমার হয়তো ক্যাপচার হচ্ছে না সেটা। এই যে এইটা তোমরা যদি ভালো করে দেখো, এইটা হচ্ছে অন্নপূর্ণা, আর এটা হচ্ছে মাকালু, আর এটা হচ্ছে বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর তোমাদের যদি এইখানটা একটু দেখাই, দেখো
এইখান থেকে কিন্তু মেঘের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে পুরো মেঘ জমে আছে এইখানটায়, বা এইখানটায় যদি দেখো এইখানটায় কিন্তু পুরো মেঘ জমে আছে। ঠান্ডা কিন্তু এখন মারাত্মক লেভেলের এখানে। আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব গাড়ি করে, গিয়ে হোটেলে ব্রেকফাস্ট করব, করে কিন্তু আমাদের যে আজকে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু কভার করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে ঠান্ডার পরিমাণ কিন্তু মারাত্মক, কথা আটকে যাচ্ছে, হাত মানে যারা যারা হ্যান্ড গ্লাভস পরেন তাদের কিন্তু হাত মানে পুরো জমে যাওয়ার মতো। হাতটা পুরো ফেটে গেল, এই দেখ, এই দেখ হাতটা কিরম হয়ে গেল, বুঝতে পারছিস? হ্যাঁ, আমারও হাত। তো হাত কিন্তু মানে যারা তোমরা এখানে আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই হাত ময়শ্চারাইজ করে এসো। এখানে ঠান্ডার পরিমাণটা কিন্তু মারাত্মক, আর হাওয়া মারাত্মক চালাচ্ছে, প্লাস অক্সিজেন লেভেলও কম, অনেকজনের কিন্তু অসুবিধা হচ্ছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, একটু দূরে গাড়ি আছে আমাদের, তো এখন হেঁটে যাব একটু নিচে গিয়ে কিন্তু গাড়ি করে ডাইরেক্ট আমরা হোটেলে যাব। বন্ধুরা এখানে রাস্তায় হাঁটছি, আমাদের গাড়িটা পিছনে আসছে, ওর একটু ব্রেকের কাজ করার ছিল, তো আমরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটেই নামছি। পিওর নেচারের মধ্যে নামতে ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি তো লাগছেই। এছাড়াও কিন্তু আমরা ওঠার সময় অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল, কিন্তু আমরা এখন নামছি পুরো ঢাল দিয়ে, রোদটাও বেশ উঠেছে, ঝাঁ চকচকে ওয়েদার, ভালো লাগছে বেশ এই রাস্তায়। পিওর নেচারের মধ্যে থেকে হাঁটার একটা মজাই আলাদা। কিন্তু গাড়িওয়ালা দাদা আমাদের চলে এসেছে, আর গাড়িতে আমরা বসে গেছি, এই যে আমাদের ড্রাইভার দাদা আর ভাই লোক। এখনো মাকালু পিঠটা দেখা যাচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স হলো? ঠান্ডা। হ্যাঁ, দার্জিলিংয়ের তো মানুষ এই সানরাইজটা দেখার জন্যই আসে টাইগার হিলে। এক্স্যাক্টলি, আমরা সত্যি আমাদের হয়তো ভাগ্য খুব ভালো যে আমরা এসে মানে ফার্স্ট টাইম আমরা অ্যাটেন্ড করলাম সবাই আমরা, তো ফার্স্ট টাইম এসেই কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন ওয়েদার পেয়েছি। তো সত্যি এখানে এইরকম ওয়েদার পাওয়া, পাহাড়ে এসে এত নিট অ্যান্ড ক্লিন ওয়েদার পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমরা সেটা কিন্তু ফার্স্ট টাইমেই পেলাম। এর আগে ওখানে একটা ছেলের সঙ্গে দেখা হলো, সে কিন্তু 3 বার এসেছে এর আগে, কিন্তু সে বলছে আমি যতবারই এসেছি মেঘলা ওয়েদার পেয়েছি। এই 4র্থ নম্বরে আমি কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন ওয়েদার পেয়েছি, যাকে এই 4 বারের মাথায় আমার কিন্তু আসাটা সফল হলো। তো সেই জায়গায় কিন্তু আমরা মানে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে কিন্তু এত ভালো ওয়েদার পেয়েছি। তো সিরিয়াসলি ভাই মানে নিজেকে মাঝে মাঝে লাকি ফিল হয়। তো বন্ধুরা আমরা এই জাস্ট টাইগার হিল থেকে এসে এই ম্যালে পৌঁছালাম। আচ্ছা, এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, টাইগার হিলে কিন্তু যাওয়ার সময় তোমাদের কোনো কিন্তু চার্জেস লাগবে না, কিন্তু ওখান থেকে তোমরা যখন ফিরবে এইরকম টাইপের 2টো টিকিট দেবে, যেটা কিন্তু মাথা পিছু তোমাদের 70 টাকা করে চার্জেস কাটা হবে। ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ওরা দাঁড়িয়ে থাকবে, গাড়ি করে যখন তোমরা ফিরবে সেখানে কিন্তু এরকম 2টো টিকিট দেওয়া হবে, একটা 20 টাকা একটা 50 টাকা, সেটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। আর এখানে একটা কথা বলি, এই যে আমি ম্যাল রোডে দাঁড়িয়ে আছি, এখানে আমি একটা জিনিস নোটিস করছি, এই যে ম্যাল রোড দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে গাড়ি কিন্তু ড্রাইভ করে যাওয়া কিন্তু নিয়ম নয়। এখানে কিন্তু যদি ড্রাইভ করে যাও সেটা কিন্তু মানে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে। এখান থেকে বেশ কিছুটা রাস্তা ওই দিকে গেলে তবে কিন্তু ওখান থেকে তারপরে তুমি গাড়ি স্টার্ট করতে পারবে, আর না হলে দেখো
এই রকম এখানে কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটায় পুরোটাই এইরকমভাবে গাড়ি হাঁটিয়ে নিয়ে যাওয়া নিয়ম আছে। আর এই হচ্ছে এখন পুরো মানে সকালের ম্যাল, সব দোকানপাট বন্ধ। আর এখানের স্কুল বাচ্চারা দেখো স্কুলে যাচ্ছে সব। আর এই শীতের সময় এই ম্যাল রোড জুড়ে কিন্তু সারা জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম নানান দিদি আন্টিরা এরকম ফ্ল্যাক্স নিয়ে কিন্তু চা কফির ফ্ল্যাক্স নিয়ে কিন্তু বসে থাকবে। চা এখানে 20 টাকা করে আর কফি কিন্তু 40 টাকা করে। তো এরকম কিন্তু এখানে তোমরা অনেক দোকান পেয়ে যাবে। যাদের ধরো চায়ের খুব নেশা বা কফির খুব নেশা, তারা কিন্তু এই জায়গায় এলে চা কফির অভাব হবে না। সব সময় তোমরা এখানে প্রায় রাত 9টা-10টা পর্যন্ত এই দিদিগুলো বা এই আন্টিগুলো এনারা চা কফির দোকান নিয়ে, এরকম রেডিমেড দোকান, এরকম বড় বড় ফ্ল্যাক্সগুলো নিয়ে তাতে কিন্তু চা কফি বিক্রি করে। আর এখানে আশেপাশে প্রচুর চা পাতার দোকান আছে, নানা মানে মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত নানান ভ্যারিয়েন্ট আছে, নানান মানে রেঞ্জ প্রাইস আছে। তো তোমরা যদি আসো এখান থেকে চা পাতা নিজের ঘরের জন্য নিয়ে যেতে পারো, অনেকজনই নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই জাস্ট আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে সাইট সিনের জন্য বেরোলাম। একটা আমি কথা বলে রাখতে চাই, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল পুষ্পক। এটা একদম ম্যাল রোডের কাছেই। যাই হোক, খুব ভালো পজিশানটা, একদম ম্যালের সামনে, ম্যালের মোড়ের থেকে জাস্ট পায়ে হেঁটে কয়েক পা হাঁটা, সবই ঠিক আছে। কিন্তু মানে বিহেভিয়ার, খাওয়া দাওয়া সবই ঠিকঠাক আছে। এখানে একটা অসুবিধায় পড়েছি আমরা, এই শীতের সময় এখানে গিজার নিয়ে খুব অসুবিধা হচ্ছে। আমরা 3টে রুম নিয়েছি, 3টে রুমের মধ্যে একটা রুমে গিজার চলছে, তাও গিজারটা খুব স্লোভাবে কাজ করছে। তো আমার সঙ্গে যে আমার বন্ধুটা আছে, তাদের একটা বাচ্চাও আছে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো সেই একটা বাচ্চা স্নান করবে, সেই ব্যাপারটা মানে ওদের বলা হয়েছে যে বাচ্চা আছে দাদা, একটু কিন্তু জলটা যাতে গরম, বা মানে আমাদের রিকোয়ারমেন্টটা এটাই ছিল যে আমরা যাতে হোটেল রুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা যাতে ভালো হয়, গিজার অতি অবশ্যই কিন্তু যাতে ঠিকঠাক থাকে। তো তখন বলেছিল যে হ্যাঁ দাদা আমাদের সব ঠিকই আছে। কিন্তু এখন দাঁড়িয়ে দেখছি যে এখন পুরো কথার বিপরীতে যাচ্ছে। আবার বলছি বলে, আমরা যেমন আজকে টাইগার হিলে সকালে গিয়েছিলাম, মানে ভোর 3টার সময় উঠেছি, আমরা 4টের মধ্যে বেরিয়ে গেছি। আমরা যখন ফ্রেশ হয়েছি পুরোটাই মানে ঠান্ডা জল বলাটা ভুল হবে, কালা বরফ জল। তো সেই জলের মধ্যেই কিন্তু আমাদের ফ্রেশ হয়ে বেরোতে হয়েছে। আমি যখন এসে তাদের বলছে যে না, আমাদের বললেও কিন্তু আমরা তখন জল প্রোভাইড করব না। তো এইসব নিয়ে কিছু আর্গুমেন্টস হলো। তো তোমরা সেটা মাথায় রেখো, ইন ফিউচার যদি তোমরা আসো তো এই কথাটা মাথায় রেখো যে হোটেল পুষ্পক যে হোটেলটা, এই টাইপের কিছু প্রবলেম আছে। তো তোমরা সেটা একটু মাথায় রেখো। ঘড়িতে এখন সময় 11টা, আর আমরা কিন্তু আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল যেটা হচ্ছে দার্জিলিংয়ের জু। তো আমরা কিন্তু সেই স্পটটা এসেছি, আর এইটা হচ্ছে জুয়ের ফ্রন্ট এন্ট্রান্স। চলো, তো এখানে দেখো জুয়ের যে অ্যানিমালগুলো, এখানে কিন্তু মানে পাথরের মধ্যে, এগুলো তো পাহাড় কাটা পুরো জায়গা, এই পাথরের মধ্যেই কিন্তু কি সুন্দরভাবে মানে কেটে স্ট্রাকচারগুলো তৈরি করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানটা কিন্তু বেশ এটা এন্ট্রান্স। আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এই যে লাইন পড়েছে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু পার হেড 110 টাকা করে পড়বে। এখানে কিন্তু তোমাদের টিকিটটা সাবমিট করতে হবে। আর এই গেট থেকে ঢুকতে, এটা হচ্ছে কিন্তু দার্জিলিং যে জুটা আছে তার পুরো ম্যাপ, গাইডিং ম্যাপ। তো তোমরা এলে কিন্তু এখান থেকে এটা ছবি তুলে নিতে পারো। এর আগে যেটা আলিপুর জুয়ের আমি সেটা প্রোভাইড করে দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে, তো তোমরা কিন্তু চাইলে এটা তুলে নিতে পারো। আর একটু আগে গেলে এখানেও দেখো, এখানে কিন্তু মেনশন করা আছে যে তোমরা কোন দিকে গেলে কি পাবে। এখানে কিন্তু বোর্ডে করে মেনশন করা আছে ব্ল্যাক বিয়ার বা রেড পান্ডা, তো এরকম টাইপের কিন্তু উলফ, টাইগার, তো এগুলো কিন্তু মেনশন করা আছে। তোমরা এগুলো কিন্তু দেখে যেদিকে যাবে সেদিকে যেতে পারো। আর এখান থেকে কিন্তু উঠতেই সামনেই দেখো লেডিস টয়লেট আছে। তো এটা একটা ভালো, লেডিসদের খুব এইসব জায়গায় এলে অসুবিধা হয়, তো তাদের জন্য কিন্তু খুব একটা ভালো ব্যবস্থা। আর এখানে কিন্তু অনেক শপও আছে, এখানে দেখো লাইন দিয়ে
নানান শপ আছে। তো তোমরা কিন্তু নিজেদের যেমন সোয়েটার, শাল, টুপি এই টাইপের কিন্তু এখানে দোকান আছে। আর এখানে আসতেই কিন্তু প্রথমে হরিণ দেখা গেল। হরিণগুলো একটু দূরে আছে, আমরা উপরে আছি, আর এদের কিন্তু নিচে রাখা হয়েছে। বেশ একটা হরিণের শিংগুলো বেশ লম্বা। আর একটু আগে আসতেই কিন্তু এখানে দেখা মিলল ইয়াকের, দুটো ইয়াক আছে এখানে, খাবার খেতে ব্যস্ত। এখানে যে একটা দেখো ডেফিনেশন দেওয়া আছে যে এদের ওজন কত হয় বা এদের হাইট টাইট কত হয়, তো এই কিন্তু এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। আর আমাদের আলিপুর জুতে কিন্তু চিড়িয়াখানা যেমন সমতল নর্মালি হেঁটে পার করা যায়, এখানে কিন্তু জুটা পুরোপুরি অন্যরকম। এখানে পুরো খাড়াই, দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু পুরো খাড়াই, তো উঠতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, স্পেশালি বয়স্ক মানুষদের হতে পারে বা বাচ্চাদের, এটা কিন্তু অনেক অসুবিধা হতে পারে। আর একটু ওপরে আসতেই কিন্তু এরকম টাইপের সাইন করা আছে এইদিকে মিউজিয়াম। তো এটা কোনো মিউজিয়াম, আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। এইদিকে দেখো এখানে একটু কিছুটা উঠতে হিমালয়ান পর্বতারোহণ সংস্থান বলে লেখা আছে, প্রথম পদ, ফার্স্ট স্টেপ। আর এখানে কিন্তু স্ট্রাকচারটা ঠিক এইভাবে দেওয়া আছে, ডেসক্রিপশনটা এখানে কিন্তু মানে বোঝানো আছে, ডেফিনেশনটা কিন্তু পুরো বোঝানো আছে। আর গেট থেকে ঢুকতেই কিন্তু এখানে দেখো এই টাইপের একটা গেম আছে, এই যে রোপগুলো বাঁধা আছে, এইখানে কিন্তু এই টাইপের গেমগুলো হয় সব, এখানে কিন্তু ডেফিনেশন দেওয়া আছে। আর এখানে তার প্রাইসও দেওয়া আছে, দেখো জিপ লাইনটা হচ্ছে 100 টাকা পার পারসন, আর অল অ্যাক্টিভিটিস যদি তোমরা করতে চাও 250 টাকা পার পারসন। আচ্ছা, এটার নাম হচ্ছে ট্রি টপ রোপ কোর্স, এখানে টিকিট কাউন্টার সামনে। আর এই হচ্ছে মিউজিয়াম ওঠার রাস্তাটা তোমাদের এখান থেকে দেখাই, দেখো এখানে কিন্তু পুরোটাই সব খাড়াই, এরকমভাবে এটা উঠতে হবে পুরো। তো চলো দেখাই তোমাদের কতটা কি উঠতে হয়। আর এরকম টাইপের কিন্তু পাহাড় কাটা পুরো খাড়াই রাস্তা, তো স্পেশালি যারা বয়স্ক আসছে তারা কিন্তু একটু সাবধানে আসা যাওয়া করবেন, কারণ সিঁড়িগুলো বেশ কিন্তু খাড়াই। আর শুধু বয়স্কদের জন্য না, বাচ্চাদের জন্য কিন্তু এটা একটু চাপের হতে পারে। আর আরেকটা জিনিস, এই ওঠার রাস্তাটা কিন্তু খুব ন্যারো, মানে একজন যদি নামে অপরজন কিন্তু অপোজিট থেকে উঠতে পারবে না। ওকে, এখানে কিন্তু মার্কিং করাই আছে মিউজিয়াম এখানে। তো আমরা যাবো, চলো ভিতরে গিয়ে দেখি যে এই মিউজিয়ামে কী কী আছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। যেহেতু বন্ধুরা এখানে ভিতরে কোনো ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়, স্ট্রিক্টলি কিন্তু এখানে মানা করা আছে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। সেটা যদি কেউ ভিডিও করে সেটার জন্য কিন্তু 500 টাকা করে ফাইন আছে পার পারসন। তো সেই জন্য ভিতরে ভিডিও আর ফটোগ্রাফি কিন্তু করতে পারিনি। বাট ভিতরে গিয়ে যারা আমাদের পর্বতে ওঠে, মনে করো যারা এভারেস্ট জয়ী, তো তারা কিভাবে ওঠে, কি তোমার হচ্ছে ওদের মানে ইকুইপমেন্ট লাগে বা কেমন কি ড্রেস, আরও কি সব ক্যারি করতে হয়, তো এই সব পুরো ডেফিনেশনটা দেওয়া আছে। তো দেখো ভিডিওতে তো সব কিছু দেখানো বা বোঝানো সম্ভব নয়। তোমরা যদি আসো দার্জিলিং কখনো ঘুরতে, তো জুতে এলে অবশ্যই কিন্তু এটা ভিজিট করো। অনেক কিছু শিক্ষা মানে অনেক কিছু জানার ব্যাপার আছে, তো সেগুলো তোমরা জানতে পারবে। আর আমরা এখন চলে এসেছি এখানে, দেখো লেপার্ড আছে, এটা অ্যাকচুয়ালি স্নো লেপার্ড, এখানে মেনশন করা আছে স্নো লেপার্ড। আর এখানে কিন্তু মেনশন করা আছে যে এদের কিন্তু টিজ করা যাবে না। তো দেখো, এই দেখো তিনটে মনে হয় আছে, তিনটে বা চারটে আছে, সবকটাই কিন্তু এখন ঘুমাচ্ছে। তো আমিও চাই না যে এদের কোনোভাবে ডিস্টার্ব করতে। আর এখানে এসে কিন্তু বন্ধুরা আর একটা লেপার্ড দেখতে পেয়েছি, এই দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, ও নিজের মনোমগ্ন হয়ে যদিও বসে আছে, এই আস্তে আস্তে উঠছে, এতক্ষণ কিন্তু ঘুমাচ্ছিল। হ্যাঁ, এই দেখো। আর এখান থেকে উঠে কিন্তু সামনেই কিন্তু একটা পাখির সেকশন আছে, তো চলো ওখানে কি তোমাদের দেখাচ্ছি যে কি পাখির কালেকশন আছে। আর এর পাশেই দেখো এখানে কিন্তু সবাই মোগলি বা ভাল্লুক টাইপের স্ট্রাকচার করা আছে, আবার লেখা আছে হাম সাথ সাথে। তো এখানে সবাই কিন্তু এটা একটা সেলফি জোন টাইপের, সবাই মুখ ঢুকিয়ে ছবি তুলছে, মজা করছে।
বাচ্চারা তো বাচ্চাদের মানে মা ঠাকুমা সবাই কিন্তু মজা করছে, ভালো বেশ। আর এই দেখো এখানে একটা ম্যাকাও আছে। এই যে এইসব সেকশনগুলো আছে এইগুলো কিন্তু মানে এইখানে পাখির ম্যাক্সিমামটাই খালি, কিছুই নেই তেমন। এই জাস্ট এইরকম টাইপের বদ্রি পাখি কিছু আছে, আর ওইখানে তোমাদের একটা যে ম্যাকাও দেখালাম সেটাই আছে, এছাড়া কিন্তু আর কিছুই দেখার নেই। পাখির কালেকশন তেমন কিছুই নেই। আর এই পাখির সেকশন থেকে কিন্তু তোমরা এই সোজা এলে এখানে একটা বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম আছে, তো চলো এর উপরে যাবো, দেখি কি আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এখানে দেখো একটা পান্ডার ছবি দেওয়া আছে, আর চা বাগানের একটা মানে পাথর কেটে যেমন করা হয় ওরকম টাইপের আছে। ও ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর বন্ধুরা এখন চলে এসেছি দার্জিলিং জু এর এখন মেন একটা সেকশানে, যেটা হচ্ছে টাইগার জোন। হ্যাঁ, বাবু কিন্তু ঘুমাতে ব্যস্ত। আর ওই দূরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখো ঘুরছে, ওটাও দেখানোর চেষ্টা করব। চলো নিচের দিকে যাওয়া যাক। এই দিক থেকে নো এন্ট্রি আছে, তো আমরা এই রাস্তা হয়ে এসেছিলাম, তো এই দিক থেকেই আবার রিটার্ন যেতে হবে। দার্জিলিং জুতে এসে একটাই জিনিস রিয়েলাইজ হচ্ছে যে এখানে এন্ট্রি করার জন্য 110 টাকা করে পার পারসন, বাট এখানে ম্যাক্সিমাম জিনিসটাতেই নো এন্ট্রি। যে মিউজিয়ামগুলোয় গেলাম সেটাতেও নো এন্ট্রি। বাঘ বা যেসব অ্যানিমালগুলো আছে সেগুলো অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে। আর অনেক আর তাছাড়া হচ্ছে মানে মিউজিয়াম বলো বা এইসব এগুলো ফটো ভিডিওগ্রাফি সবটাই নো এন্ট্রি। তাহলে মানুষ আসবে মানে 110 টাকাটা আমার মনে হলো এই জায়গার জন্য অনেকটা বেশি। আমাদের আলিপুর জুতে কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি, তো সেই তুলনায় অনেক কিছু দেখার আছে। সেটা অনেক বড়, এটাও বড়, খারাপ নয়, কিন্তু একে তো চড়াই উতরাই রাস্তা। কিন্তু সবথেকে মেন প্রবলেম হচ্ছে অর্ধেক জিনিস যদি আমি এক্সপ্লোর না করতে পারি তাহলে 110 টাকা কিসের আমি দিচ্ছি। অর্ধেক জিনিস দেখা যাচ্ছে না, এমন স্কোপ করে রেখেছে সেটাও কিন্তু মানে ক্লোজ দেখা যাচ্ছে না। আমাদের আলিপুর জুতে কিন্তু বাঘ বলো বা লেপার্ড যা যা দেখেছি সব কিন্তু খুব সামনে, আর ওয়েল মেনটেনভাবে কিন্তু সব ব্যবস্থা করা আছে, কিন্তু এখানে সেই জিনিসটা আমি দেখলাম না, তো এটাই খারাপ লাগলো। আর বন্ধুরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারটার সামনে, যেটা আমি উপর থেকে মানে একদম দূরে দেখা যাচ্ছিল। তো আমি এসে ভাবছি যে মানে আই এম সো আনলাকি, তো ও উঠে গেছিল উপরে, কিন্তু এখন দেখছি যে সে আস্তে আস্তে নিচে নামছে। তো যদি নিচে নামে তো ভাগ্য, আবার উপরে চলে গেল। আর চলে এসেছি বন্ধুরা রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। এই দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো সেই ওপরে উঠেছিল, এখন অনেকক্ষণ পরে দেখো এসেছে আবার এখানে। আমি উপর থেকে দেখছিলাম যে অনেকক্ষণ কিন্তু বডি মুভমেন্ট হচ্ছিল, এখানে যখন এসে দেখলাম দেখি ওপরেও চলে গেছে, তো আবার এসেছে। বাঘটা সামনে দার্জিলিং জুতে এসে তেমন তো কিছুই ভালো করে দেখতে পেলাম না, এইমাত্র সবে বাঘটা খুব ভালো করে সামনে থেকে দেখতে পেলাম। এখন চলে এসেছি রেড পান্ডা সেকশানে, জানি না কতটা কি ভালো দেখতে পাবো, তো যেটা দেখবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চড়াই উতরাই করে করে মানুষের দম হালকা হয়ে যাবে, এত খাড়াই খাড়াই রাস্তা এখানে। রেড পান্ডা সেকশানে যাওয়ার আগে এখানে কিন্তু একটা বার্ড জোন আছে, এখানে কিন্তু এই পাখিগুলো আছে। তো চলো দেখা যাক। এখানে কিন্তু এই সেকশনটা আপাতত পুরো ফাঁকা আছে। এই দিকটা যদি দেখাই, এখানে কিছু লাভ বার্ড আছে, আর এখানে দেখো এখানে একটা ময়ূর, আর এটা একটা সাদা ময়ূর, আর সাদা ময়ূরটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এখানেও কিছু লাভ বার্ড আছে না, আর তেমন কোনো কালেকশন নেই এইদিকে আপাতত। আর এইদিকে ময়ূরের কিছু প্রজাতি আছে, দেখো এইদিকে একটা আছে, এইখানটা একটা আছে।
পিছনটা যেহেতু জঙ্গল আর পুরো নেট দিয়ে ঘেরা, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না রিফ্লেকশনের জন্য। আর এটা কি পাখি আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এগুলো কি ময়ূরেরই প্রজাতি মনে হচ্ছে, কারণ লেজগুলো বেশ লম্বা লম্বা, মানে ময়ূরের যেমন লম্বা লেজ হয়, তো হতে পারে হয়তো ওই রকম টাইপের প্রজাতি, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও আমাকে। খুব সুন্দর, কিউট দেখতে বেশ। আর এই চত্বরে কোনো পাখি নেই। আর এইখানে কিন্তু দুটো ম্যাকাও আছে, একটা রেড ব্লু আর একটা দেখো এইদিকে ব্লু অ্যান্ড ইয়েলো, দুটোই কিন্তু ঘুমোচ্ছে। আর এখানে আছে 3-4টে বন বেড়াল, এই দেখো এখানে দেখো একটু বডি মুভমেন্ট হচ্ছে, বাট বাকিগুলো কিন্তু এখানে 2-3টে জাস্ট শুয়েই আছে, কোনো বডি অ্যাক্টিভিটি নেই। আর এখন এসেছি পান্ডা সেকশানে, এই দেখো সামনেই কিন্তু বসে আছে। একটু আগে কিন্তু গাছের ওরম উপরের দিকে ছিল, তো জাস্ট এই সবে নেমে এলো মাত্র। তো এই জাস্ট দার্জিলিং জু থেকে বেরিয়ে গেলাম। সত্যি কথা বলতে যেটা এক্সপেক্ট করেছিলাম যে আলিপুর জুয়ের মতো হবে বা তার অন্তত কাছাকাছি হবে, তেমন কিছুই নেই। জাস্ট দুটো বাঘ আছে, হাতি, জিরাফ। আমাদের যেমন আলিপুর জুতে অনেক পশুর কালেকশন আছে, তো তেমন কিছুই নেই, হাতি, জিরাফ এইসব কিছুই নেই। জাস্ট একটা লেপারটাও সব দূর থেকে। তো ঠিক আছে, বাট 110 টাকা সেই হিসাবে আমার মনে হলো যেন বেশি। তো তোমরা চাইলে যদি আসো, যখন আসবে তো চাইলে আসতে পারো বা এটাকে স্কিপও করতে পারো। আর বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল, যেটা হচ্ছে টি স্টেট। আর এই টি স্টেটে নামতেই সামনের ভিউটা ঠিক এই রকম। সামনেই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখো স্লিপিং বুদ্ধা, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অসাধারণ ভিউ অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে টি স্টেটের ভিউ। এক কথা যেটাকে অসাধারণ বললে ভুল হবে না। যাই হোক, এইরকমভাবে কিন্তু খাড়াই রাস্তা, তাই তোমরা যারা নামবে একটু সাবধানে নেমো। এইরকমভাবে কিন্তু অনেকটা ডিস্টেন্স ওয়াইজ সিঁড়ি আছে। আর এখানে দেখো, প্লিজ ডু নট প্লাক দ্য টি লিফ। দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে আপনার 500 টাকা ফাইন, মানে জরিমানা হতে পারে। দেখতে পাচ্ছ, মানে এইটুখানির মধ্যেই কিন্তু এতটা খাড়াই নেমে গেলাম। আর এই গোপালধারা টি স্টেটে এসে তোমরা কিন্তু এই রকম এখানের যে মানে টি স্টেটে যে মহিলা বা মেয়েরা চা বাগানে চা তোলে, তো তাদের কালচার ড্রেস এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়, যেগুলো এরকম টাইপের ড্রেস ভাড়া করে এরকম সাজগোজ করে ছেলেদেরও তুমি পেতে পারো বা মেয়েদের। এই দেখো এখানে কিন্তু বেশ কিছু কাকু জেঠু, মানে অনেক বয়স্করাও কিন্তু এই ড্রেসে, মানে ড্রেসটা ভাড়া করে পরে ফটো সেশন করছেন। তো এইরকম মানে চা বাগানের এতটা নিচে না, এটা অনেকটা নিচে। তো এইসব মানে চা বাগানের পুরো ড্রেস পরে এরকমভাবে ছবি তুলবে। তো এইরকম টাইপের ড্রেস পরে রেডি হয়ে এইখানে কিন্তু অনেকজনই ছবি তোলে, তো তোমরাও এলে কিন্তু তুলতে পারো। আর এই ড্রেসগুলোর ভাড়া কিন্তু 50 টাকা করে, সেটা লেডিস ড্রেস নাও বা জেন্টস ড্রেস নাও, এগুলো কিন্তু 50 টাকা করেই নেয়। আর সবাই আমাদের বন্ধু গ্রুপে সবাই পড়ছে, তাই আমাকেও ইনসিস্ট করলো যে আমিও পড়ি। তো বিং এ বাঙালি থেকে বিং এ নেপালি লুক, তোমরা জানিও কেমন লাগছে। ওরা মোরা কোস্তা রে। আর কি পড়বো দাদা? हो गया, কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আমার নেপালি লুক। আবার এটাকে কি বলে, নেপালা, নেপালাও দিয়েছে। আর আমি শুধু আজ একা নয়, আজকে আমার সঙ্গে আছে মিসেস রেমন্ড রাহুল। তো আমাকে তো নেপালি লাগছে, বাট একে যে সাজিয়েছে একে কিন্তু লুক লাইক কাশ্মীরি লাগছে। দেখো, কাশ্মীরি মেয়ে, ঠিক আছে। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো এখন যাব, কিছু ফটোশ্যুট করব। আর
তোমরা যারা যারা আসবে অবশ্যই কিন্তু এই ড্রেসটা পুরো এখানে ট্রেডিশন ড্রেস বলা চলে নেপালিদের অ্যাকচুয়ালি। তো দুজনকে কেমন লাগছে, মানে দুজনের কম্বিনেশন? আমরা প্রথমে ভেবেছিলাম যে রয়্যাল ব্লু কালারই দুজন পরবো, তারপরে ও বললো যে না আমি পিঙ্ক কালারটা পরবো। দুজনের কম্বিনেশনটা রানী কালার, ওকে। তো দুজনে একটু কম্বিনেশনটা এইরকম রাখি, আই থিঙ্ক ব্লু আর রানির কম্বিনেশনটা ভালো ফুটবে। এবার বুঝতেই পারছো তোমরা, ঘরের হোম মিনিস্টারের কথা কেউ তো মানে ফেলতে পারে না, ঠিক আছে? তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো ম্যাডামের কথা শুনি। আর সত্যি দুজনের কম্বিনেশন আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আমাদের কম্বিনেশনটা অবশ্যই কিন্তু জানিও। আর এছাড়াও হচ্ছে এই যে আমি প্রথমে পড়তে চাইনি, এরাই পরে বাপ বেটা মা, ঠিক আছে, 3 কাতি গাড়া, ঠিক আছে? এদিকে আসো না, তো এদিকে 3 কাতি গাড়া কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আর না হলে এরম ওরা মোরা কোস্তা রে করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, আমি কিন্তু ফার্স্টে পড়তে চাইনি, আমার সত্যি একটু একটু অকওয়ার্ড, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো আমার ফ্রেন্ড শুভজিৎ ও বললো যে না পর, ওর ওয়াইফ পূজা আমার ফিউচার জামাই, হ্যাঁ। তো সবাই মিলে না না ওটা ওটা জাস্ট আর কি, কারণ আমাদের মধ্যে কথা হয়েছে যদি আমাদের ইন ফিউচার মেয়ে হয় তো ও এই যে আমার ইন ফিউচার জামাই কিন্তু রেডি, একদম রেডিমেড জামাই। আর যদি ছেলে হয় তাহলে আমাদের আর একটা বন্ধু আছে, তার যদি মেয়ে হয় সবাই মিলে ওর পেছনে পড়বে। যাই হোক সেটা তো সেটা জোকস অ্যাপার্ট। তো এরা সবাই ইনসিস্ট করলো, তো আমি পড়লাম, এও পড়লো। যদিও এ কালকে ওটা কালকে কোথায় পড়েছিল? বাতাসিয়া লুপে কিন্তু এ অলরেডি কিন্তু ট্রাই করা হয়ে গেছে। এখানে সব জায়গায় রয়্যাল ব্লুটা, ইয়েস রয়্যাল ব্লু কালারটাও পড়েছিল। তো সব জায়গায় যা দেখলাম 50 টাকা করে এগুলো ভাড়া হয়, আর রিজনেবল প্রাইস। তোমরা জাস্ট আসবে, কারণ এত দূর থেকে আমরা আসি একটু অন্যরকম ফিল নিতে, পাহাড়ে আমরা আসি বা সমুদ্রে যাই একটু অন্যরকম ফিল নিতে। তো সিরিয়াসলি পরার পরে একটু ভালো লাগছে, নিজেকে একটু অন্যরকম লাগছে, একটু অন্যরকম কালচারে মনে হচ্ছে যেন আমি সেটাই মানে পরিণত হয়ে গেছি। তো এইরকমই লাগছে। তো এই ছিল আমার বাঙালি অবতার থেকে নেপালি লুক ধারণ করার কিছু কথা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের টি গার্ডেনের জার্নি এতটাই ছিল। এখানে আমরা মোটামুটি খুব ভালো মজা করলাম সবাই মিলে, সবাই নাচ গান, কেউ কেউ রিল বানালো, আমি আমার ভিডিও বানালাম। তো এখন আমরা যাব এখান থেকে রোপওয়ের দিকে, যদি টিকিট পাই বা কটা পর্যন্ত মানে রোপওয়ে চলে সেটা যদি টাইমের মধ্যে হয়ে যায় রোপওয়ে চড়বো, আর না হলে এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে পিস পাকোড়া। আর টুপি পরে দেখো আমার চুলটা কি অবস্থা হয়ে গেছে, এটাকে ইগনোর করো। তো দেখা যাক যদি রোপওয়েতে যেতে পারি ঠিক আছে, না হলে কিন্তু আজকে পিস পাকোড়া ঘুরে আমরা হোটেলে যাব। ওখানে গিয়ে আমাদের লাঞ্চ আছে, মানে লাঞ্চ করব। লাঞ্চ যদিও কি সন্ধ্যে স্ন্যাক্সের টাইমে আমরা লাঞ্চ করব। তো দেখা যাক কখন কি হোটেলে পৌঁছাই আর কোথায় কোথায় ঘুরি, সেটা অবশ্যই তোমরা জানতে পারো ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা এই এলাম রোপওয়ে, আর এই হচ্ছে রোপওয়ে ওঠার সিঁড়ি, মানে বুঝতে পারছো কতটা খাড়াই। তো চলো একটু যাই, গিয়ে দেখে আসি। উঠতে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে, বয়স্কদের জন্য তো একদমই রেকমেন্ড করবো না, একদম সলিড খাড়াই। বাবা এই দেখো এইরকম পুরো লম্বা খাড়া। হ্যালো, ফাইন। আর উঠতেই তোমরা কিন্তু এখানে একটা এরকম মোমো স্ন্যাক্স টাইপের মানে পাপড়ি চাট টাট এইসব দোকান পাবে। দেখো দাদা এরকম করে তোমাদের ডেকে নেবে এখন। আর এরা কি স্কুল স্টুডেন্ট নাকি কলেজ স্টুডেন্ট? দেখে মনে হচ্ছে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট হচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কই বাত। আর এখানে তোমরা এরকম টুপি জ্যাকেট টাইপের দোকান পেয়ে যাবে। আর এখানে দেখো তোমরা ঘরে নিয়ে যাওয়ার জন্য কিছু শোপিস টাইপের আছে। আর এখানে একটা রেস্টুরেন্ট
টাইপেরও আছে। আর এই হচ্ছে রোপওয়েতে ঢোকার এন্ট্রান্স। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে দুপুর 1টা পর্যন্ত লাস্ট টিকিট দেওয়া হয়। এখন কিন্তু আমি এই দাদাকে জিজ্ঞেস করলাম, ইনি বলছেন যে দুপুর 1টা পর্যন্তই টিকিট দেওয়া হয়, দুপুর 1টার থেকে আর টিকিট দেওয়া হয় না, তাই এখন বন্ধ। এমনি জাস্ট আমি ঢুকলাম দাদাকে জিজ্ঞেস করে, তো এখন এমনি জাস্ট আমি দেখবো যে রোপওয়ে এখান থেকে আদৌ দেখা যায় কিনা। মনে হয় না দেখা যাবে, যদি বাই চান্স দেখা যায় তো আমি তোমাদের সেটা শেয়ার করে নেবো। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম। এখানে কিন্তু রোপওয়ের যে টাইমিংটা আমি বলেছিলাম যে দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু 1টায় নয়, বিকেল 4টের সময় বন্ধ হয়। আর এখানে টিকিটের সিস্টেমটা একটু অন্যরকম। টিকিটটা এখানে খুব মানে সংখ্যা মাত্র থাকে, মানে ধরো 500 পিস থাকলো। তো এখানে যখন টিকিট শেষ হয়ে যায়, স্টক আউট হয়ে যায়, তখন কিন্তু এরা রোপওয়ের এটা বন্ধ করে দেয়। মানে যারা আগে টিকিট কেটে নিয়ে, যারা টিকিট মানে 4টের সময় এলে বা 3টের সময় এলেও কিন্তু এখন টিকিট পাবে না, এইরকম একটা ব্যাপার। আর কাউন্টার খোলে কিন্তু এটা এখানে 10টার সময়, আর মোটামুটি ভোর 5টা 6টা থেকে এখানে লাইন পড়ে যায়। 4টে পর্যন্ত লাস্ট টিকিট দেওয়া হয়। কিন্তু সেটা যদি দুপুর 12টাতেও টিকিট শেষ হয়ে যায়, 1টার সময় এলেও কিন্তু মানে তাকে টিকিট দেওয়া হবে না। তো এটাই আমি ভুল করেছিলাম, তো এটা আমি মানে এখানে একটা দাদাকে জিজ্ঞেস করে ওটা কারেকশান করে নিলাম। আর এখানে রোপওয়ের যে ভাড়াটা, সেটা কিন্তু মাথা পিছু 270 টাকা করে। আরে কিছু করবে না। তো বন্ধুরা, একটু আগে আমরা নামলাম, এখন ম্যাল রোডে আছি, হোটেলের দিকে যাচ্ছি। আজকে ড্রাইভার দাদা বললো যে ওনার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো আমাদের রোপওয়ের ওখান থেকে নিয়ে গিয়ে কিন্তু আমাদের হোটেলে এখানে ছেড়ে দিল। আর আমাদের কালকের গন্তব্যস্থল হচ্ছে লামাহাটা, তিনচুলে আর তাকদা। ওখান থেকে কিন্তু আমরা শিটং যাব। তো আমরা যখন হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোবো, প্রথমে কিন্তু আমরা পিস পাগোড়া যাব। পিস পাগোড়ার ওখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হবে লামাহাটা, তিনচুলে, তাকদা, যে লিস্টগুলো ছিল, তো সেইগুলো যাব। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভানুভবন মোড়ে। আর এই ভানুভবন মোড় নিয়ে বা ভানুভবন কথাটা নিয়ে একটা পৌরাণিক কথা আছে। সেটা হচ্ছে রামায়ণ কিন্তু নেপালিতে যখন কনভার্ট করা হয়, সেই কনভার্টটা যে করেছিল তার নাম ছিল কিন্তু ভানু। তো এর নামেই কিন্তু এখানে যে এখন ভবনটা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ওনার নামেই কিন্তু এই ভবনটা রাখা হয়েছিল, যদিও এখন সেটা নাম চেঞ্জ হয়ে গেছে। তো চলো আমি ভিতরে যাচ্ছি। আর এখানে মার্কেটও আছে, সেটাও কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এই ভবনটা নিয়ে যতটা ইতিহাস আমি জানি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এটাই হচ্ছে সেই ভবনটা, যদিও এটার নাম এখন কিন্তু রঙ্গমঞ্চ রাখা হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু এটার নাম ছিল ভানু ভবন, পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে রবীন্দ্র সদন হয়। আর এটা হচ্ছে তার গেট, ঠিক আছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দেখো, ভিতরের দিকে এলে কিন্তু দুদিকেই এই রকম দোকান পাবে, যেখানে শাল, মানে চাদর, এইসব কিন্তু উইন্ড চাম্পস টাইপের জিনিস, ম্যাক্সিমাম শীতেরই জিনিস পাওয়া যাবে। এখানে সোয়েটার বা এরকম টাইপের প্যান্ট, মাফলার, টুপি, তারপরে কানে যেগুলো এই কানপট্টি না কি বলে এগুলোকে, এইরকম টাইপের জিনিস পাবে, বা এরকম শল, ভরে ভরে এরকম টাইপের দোকান আছে। আর এই যে সামনে দেখো, এখানে লেখা আছে গোর্খা রঙ্গমঞ্চ ভবন। আর এই ভবনটাই কিন্তু ভানু ভবন নাম ছিল। কিন্তু আর সামনে কিন্তু দেখো মা সরস্বতীর একটা খুব সুন্দর আর খুব বড় মূর্তি রাখা আছে। আর দুদিকে এইরকম, এটা আই থিঙ্ক গঙ্গা বা কোনো মা গঙ্গাকে হয়তো তুলে ধরা হয়েছে, বা কোনো মাছের রূপ দেওয়া, মানে মানুষ আর মাছের যে কম্বিনেশনটা, সেইটা কিন্তু এরম দুদিক থেকে জল ঢালছে মা সরস্বতীকে। আর মা সরস্বতীর যে বাহন হাঁস, সেটাও কিন্তু এখানে খুব বড় আকারে আছে। আর এই মঞ্চটাই কিন্তু, এই মঞ্চটা এখন জিটিএ অফিস আছে এখানে, তো তাদের মিটিং হয় বা কোনো প্রোগ্রাম যদি হয়, সেই প্রোগ্রামে কিন্তু এই স্টেজটা ভাড়া করা হয়। তো এখানে নানান প্রোগ্রাম অনুষ্ঠান হয়। আর এই দেখো চারিদিকে এখানে বিশাল বড় মার্কেট। আর এখানের ব্যাপারে যদি আরেকটা তোমাদের ছোট ইনফরমেশান দিয়ে রাখি, এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটা অ্যাকচুয়ালি প্রথম যে মহাকাল টেম্পল আছে, এখানে এলে যারা তোমরা এসেছো জানো, মহাকাল টেম্পল আছে। মহাকাল টেম্পল থেকেই একটু এগিয়ে গেলে মহাকাল মার্কেট ছিল। তো সেখানে কিন্তু বিশাল বড় এরকম মার্কেট লাগতো, কিন্তু কোনো ইস্যুর হওয়ার কারণে এনাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়, মানে মহাকাল মার্কেটে ওখান থেকে তুলে দেওয়া হয়। তো সেটা পরবর্তীকালে এনাদেরকে এই জায়গাটা শিফট করে। তো এখানে দেখো বিশাল বড় তোমরা এলে মার্কেট পাবে। আর তোমরা চাইলে কিন্তু বার্গেনিং করতে পারো, এখানে কোনো ফিক্স বলে জিনিস নেই। বার্গেনিং করে নিলে মোটামুটি এখান থেকে
খুব ভালো দামে তোমরা পাবে। তো বন্ধুরা আমি আর শুভজিৎ এখন এসেছি শাল কেনার জন্য, ওর ঘরের লোকের মানে ওর মা বাবা মাসির জন্য কিছু শাল টাল কেনার ছিল। আমিও ভাবলাম আমি একটা নিই, যদিও আজকে সকালে হোটেল থেকে কিনেছি কিছু সোয়েটার শল অলরেডি কেনা ছিল, তো এখানে একটা পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। আর এই কাকা আর এই দাদার দোকান, এটা তো এই দাদার দোকানে এসেছিলাম আর এই শলগুলো কিন্তু আমরা নিলাম। এইটা হচ্ছে শুভজিতের 4টে শল আর এটা হচ্ছে আমার একটা শল। তো দাদার দোকানে যা দেখলাম কালেকশান মোটামুটি ভালোই আছে, দাম রিজনেবল, এইগুলো নিলাম। তো এই যে শলগুলো নিলাম এগুলো কিন্তু বেশ মানে এখানে তো ঠান্ডা অনেক মানে পরিমাণটা অনেক বেশি, আর আমাদের কলকাতায় যদি এই সব শলগুলো গায়ে দাও যথেষ্ট কিন্তু গরম হবে। তো কাকা একটু জেনে নেবো যে এইসব শলগুলো মোটামুটি কাস্টমার যদি আসে তো কেমন কি প্রাইসে দেবে? ওই রিজনেবল প্রাইস দিয়ে দেবো। রিজনেবল প্রাইস মোটামুটি একটা অ্যাপ্রক্স কি দাম পড়বে? আমরা ও 40 টাকা 50 টাকা 200 টাকা এই কত মার্জিন রাখে আমি 200 টাকার মধ্যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, মানে মোটামুটি ন্যূনতম আপনি মার্জিন রেখেই দিয়ে দেবেন, মানে 30-40 টাকা মার্জিন রেখে আপনি দিয়ে দেবেন, 200 টাকার মধ্যে 200 টাকার মধ্যে কাস্টমার এলে তো এখানে পেয়ে যাবে, তাই তো? তো যাই হোক, তো তোমরা বন্ধুরা আসতে পারো এই দোকানে। আর এইটা হচ্ছে ক্যারি ব্যাগ, খুব ইউনিক টাইপের লাগলো দেখে। তো এইরকম আচ্ছা, এটার প্রাইস কি আছে একটু জেনে নিই। 50 টাকা, ওকে। তো এটা রকম হইছে। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু তোমাদের এই রকম হয়ে যাবে, 15 কেজি ওয়েট নেবে 3 বছর, যথেষ্ট স্ট্রং, মানে এগুলো কিন্তু ছিঁড়বে না, প্লাস্টিকের থেকে অনেকটা বেশি পরিমাণে স্ট্রং, প্যারাসুটের কাপড়, প্যারাশুট কাপড়ের। তো 50 টাকা মাত্র দাম। 3 বছর মিনিমাম 3 বছর। আচ্ছা, তো 50 টাকা এটা কিন্তু রিজনেবল প্রাইস, এটাও মনে হলো। তো তোমরা কিন্তু চাইলে এই কাকার দোকানে আসতে পারো, কাকাদের ফেসটা দেখে নাও। এইটা হচ্ছে এক দাদা। আর তোমরা কিন্তু এই দেখো এই যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন যেটা আছে, এর ঠিক এই কর্নারটা মানে একদম কর্নার করে কিন্তু এই কাকাটার দোকান পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো, আশা করি তোমাদের থেকে এই কাকা মানে রিজনেবল প্রাইসই নেবে। তো আমার দর্শকরা যদি আসে কাকা একটু কম সম করে নিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই তোমাদের, এই কাকারাই কিন্তু এখানে যে দোকানগুলো দেখছো এখানে নানান দোকান, ম্যাক্সিমাম দোকানটাই কিন্তু আগে মহাকাল যে টেম্পলটা আছে ওখান থেকে একটু এগিয়ে গেলে কিন্তু মহাকাল মার্কেট পড়তো। তো এনারা কিন্তু ওখানেই মার্কেট লাগাতেন, কোনো ইস্যু হওয়ার কারণে এনাদেরকে ওখান থেকে তুলে দেওয়া হয়। আর এইখানে কিন্তু এনাদের শপ, এখন সব দেখতে পাচ্ছ এই যে শপগুলো, তো ওখান থেকে সব উঠে এসে কিন্তু এখানে নতুন করে মার্কেট তৈরি হয়েছে, এখানে এনাদের শপ তৈরি হয়েছে। তো তোমরা যারা জানো না সেই ইনফরমেশনটা তোমাদের মানে প্রোভাইড করে দিলাম। ইভেন আমি নিজেও জানতাম না, আমি আজকে গিয়েছিলাম মহাকাল টেম্পল, ওখান থেকে কিন্তু আমি মহাকাল মার্কেট গিয়েছিলাম, কিন্তু ওখানে পুরো ফাঁকা। ওখানে লোককে আমি লোকালকে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে ওখানের মার্কেটটা এখানে উঠে এসেছে, তাই এখানে এসে জাস্ট টুকিটাকি কেনা হলো, শপিং করা হলো। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আই হোপ তোমাদের উপকারে লাগবে ইনফরমেশনটা। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, হ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।